রাজাকার তো একটা ভালো শব্দ, সাহায্যকারী। সাহায্যকারী, এই রাজাকার শব্দের জন্ম কে দিয়েছেন সেটা জানেন? এই রাজাকার শব্দের জন্ম দিয়েছেন হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উনি মক্কা থেকে আবেসিনিয়াতে চলে গিয়েছিলেন হিজরত করে, তখন এই আনসার রাজাকার এগুলি উনি বানাইছিলেন। আর আপনি সেই বিষয় নিয়ে তর্ক করেন। কেন তর্ক করেন? কি কারণে তর্ক করেন? এটা যারা নাকি এটা নেমলি ব্যবহার করছে, তারা এটা অপরাধ করছে, অন্যায় করছে, গর্হিত কাজ করছে। আমরা শুধু এই কথাই বলবো, যেটা ইতিহাসে আছে লিপিবদ্ধ সেটা। আপনার বক্তব্য যেটা বলেছেন ঠিক আছে, অবশ্যই যারা রাজাকার ছিল এটা থাকবে, ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না। কিন্তু যে বিষয়টা আমরা দেখেছি, সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য সরাসরি রাজাকারের বাচ্চারা বলে ঘোষণা দিচ্ছেন। অপরদিকে বলছেন যে জামাত ইসলাম রাজাকারের দল, কোনো মুক্তিযোদ্ধা জামাত করতে পারে না। এই বিষয়গুলো কি আসলে আসা উচিত কিনা বর্তমান সময়ে? না, জামাত ইসলামকে আসলে কোনো মুক্তিযোদ্ধা করতে পারবে না। আবারও বলি, দেখেন আমি তো বললাম তো ঐক্যমত কমিশনের যে লেখা সেটা আপনি পড়েন, আপনার কি লেখা আছে সেখানে যদি লেখা থাকে যে আপনার রাজাকার, হ্যাঁ, আল বদর, আল শামস, জামাত ইসলামী, মুসলিম লীগ, নেজাম ইসলামী, এটা তো সংবিধান অন্তর্ভুক্ত আছে, এইবারই অন্তর্ভুক্ত হয়েছে। এই জুলাই সনদে আছে, শুরুতে আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন, শুরুতে আছে। এটা তো সংবিধান পারমিট করছে, এবং জুলাই সনদ তো সব দল মিলে বসেই, সেখানে তো যারা নাকি জামাত ইসলাম করে ওনারা ছিলেন না, ওনারা তো ওটা 1 নম্বর স্টেক হোল্ডার ছিলেন এই সংলাপে। আমার প্রশ্নটা সেটা না যে রাজাকার শব্দটা সংবিধানে আছে কিনা, যে সংসদে দাঁড়িয়ে ওই রাজাকারের বাচ্চারা বলে বলা, বা ওই সংবিধানে আছে বলেই বলা, রাজাকারের বাচ্চারা রয়েছে। না না, সংবিধানে ঐক্যমতের ভিত্তিতে যে চুক্তিটা হয়েছে, চার্টারটা হয়েছে, সেটা সংবিধানে বিল আকারে পাস হয়ে গেছে, সেজন্যই তো বলার সুযোগ পাচ্ছে, নাহলে তো পারতো না। সেটা হয়েছে, সংবিধানে পাস হয়েছে, বিল পাস হয়েছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধা জামাত করতে পারে না, মুসলমান জামাত করতে পারে না, বা ওই রাজাকারের বাচ্চারা বলে যেই বক্তব্যগুলো আসতেছে, সেগুলো কি আসলে আশাটাকে? আমি মনে করেন, ধরেন আমি মনে করেন মনির ভাই, আপনার সাথে আমি একমত। মনে করেন আমি এখন 24-এর যোদ্ধা, হাসিনুর ভাই একজন 24-এর যোদ্ধা। কারণ হাসিনুর ভাই যদি কয় আওয়ামী লীগের বাচ্চারা, যুবলীগ, ছাত্রলীগের বাচ্চারা ওগুলো দেশে থাকতে দিব না, অপরাধ ঠিকই, অন্যায়টা কি? বলার অধিকার আছে তো, ওরা যে কাজ করছে তাতে করে বলার অধিকার আছে তো, বলতে পারে তো। এটাকে নিয়ে এত মাখামাখি গায়ের মধ্যে লাগায় লেপালেপি না করলেই তো ভালো। তো না করবে ততই। শুনেন আপনারা, আমি কই, মনির ভাই এখানে হাসিনুর ভাই আছেন, অদুত ভাই আছেন। 1976 সালে 78 সালে যখন নাকি জিয়াউর রহমান রাজনৈতিক দলগুলির নিবন্ধন দিতেছিল, তখন একটা নিবন্ধন পাইছিল প্রথম, আপনাকে দেখবেন আপনি, সে নিবন্ধনটা হলো কি জানে? আইডিএল, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি। মাওলানা আব্দুর রহিম সাহেব হলো এটা সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন। জামাতের নায়েবে আবির, উনি মারা গেছেন, আব্দুল সুমান সাহেব, পাবনার। ওনারা এই নাম দিয়া, কেননা ওই যে রাজাকার বা ওই যে স্বাধীনতার উইটনেস সারেন্ডারের মধ্যে এই কথাটা লেখা আছে, এটা তো কেউ মুছে দিতে পারবে না। যেহেতু জামাত ইসলামকে ওখানে একুইস্ট করা হয়েছে, মুসলিমকে নেজাম ইসলামের, তখন ওনারা চিন্তা করে, ইসলামী চিন্তাবিদ, ওনারা চিন্তা করে ওনারা বললো যে না, ওনার আইডিএল নামে একটা দলের রেজিস্ট্রেশনের। যখন আমাদের জামাতের আমির গোলাম আজম সাহেব পাকিস্তান থেকে আসার পরে উনি কি করলো, আইডিএল বিলুপ্ত করে আবারও জামাত ইসলামে রেজিস্ট্রেশন নিয়ে উনি আবার জামাত ইসলামের রাজনীতিটা শুরু করলো। ওনারা কিন্তু বলছিল যে যেহেতু এই ধরনের একটা বিষয় আছে, ইতিহাসে লেখা আছে, এটা যোগ মানুষ পড়বে, অতএব এই নামটা নিয়ে আমরা আর রাজনীতি করবো না, আমরা একটা মডার্ন একটা নিউ জেনারেশন দিয়ে, যেরকম যে আওয়ামী লীগ রে কয় সাচ্চা আওয়ামী লীগ, দুশোনা আওয়ামী লীগ করবে, এরকম ধরনের ওনারা একটা চিন্তা ভাবনা করে করছিলেন। কিন্তু মাওলানা গোলাম আজম সাহেব আসার পরে উনি আর আইডিএল কে বিলুপ্ত করে দিয়ে তখন আবার পুনরায় ওনারা জামাত ইসলামের নামে রেজিস্ট্রেশন নিয়ে এখন জামাত ইসলাম করতেছে। আমি সেজন্যই বলছি যে আমরা এগুলি নিয়ে তর্ক বিতর্ক করে পিছিয়ে যাবো কেন। আরেকটা কথা আপনি শুনেন, আমার একটা ঐতিহাসিক কথা, আমার এটা খুব সবসময় আমি এটা স্মরণ করি।
এবং যার কারণে আমি এই দলটা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতাটা গ্রহণ করার পরে উনি যে স্পিচটা দিছিল সেটা আছে আর্কাইভে আপনারা দেখতে পারবেন, কিন্তু আমি মাঝে মাঝে শুনি। উনি বলছিল রাষ্ট্রকে বিভাজন করা যাবে না, আমরা পিছিয়ে যাব না, কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এই নাম নিয়ে আমরা রাষ্ট্রকে বিভাজন করতে পারি না। উনি বলছিল 7.5 কোটি মানুষের 15 কোটি হাত যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমাদের দেশটা আধুনিক বাংলাদেশ হবে। জিয়াউর রহমান সাহেবের প্রথম স্পিচ এটা, রাষ্ট্রপতি হওয়ার পরে প্রথম স্পিচ হয় এটা। সেই কারণেই দেখেন উনি শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানাইছে, হ্যাঁ, তারপরে যে আব্দুল আলিম জয়পুরহাটের তারে মন্ত্রী বানাইছে, বহুত রাজাকাররা মন্ত্রী হয়েছে, ওনার মন্ত্রী পরিষদ ছিল, শাখা চৌধুরীর মতো লোক আমাদের দল করছে। হ্যাঁ, এখনো মনে করেন আমাদের দলে অসংখ্য এই ধরনের পরিবারের লোকেরা আছে, বা যারা জীবিত নাই তাদের সন্তানরা আছে। সব মিলে কিন্তু আমরা জিয়াউর রহমান সাহেব একটা সেকুলার রাজনীতি করার চেষ্টা করছিল বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, যে কোনো হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, খ্রিস্টান না, রাজাকার না, মুক্তিযোদ্ধা না, আমরা সবাই বাংলাদেশি, আমাদের হাতগুলি দেশের উন্নয়নে কাজে লাগবে। আমরা কি সে ধারাটা রক্ষা করতে পারছি? পারিনি, ব্যর্থতা আমাদের। আমরা যদি সেই দিন এই ইসলামী মূল্যবোধের যারা আমরা ছিলাম, আজকে যে সুবন্ধুরে নিয়ে আপনারা কথা বলছেন, এটা আমি বলবো এই কথাটার পরে, আজকে যে ইসলামী মূল্যবোধের কথা আমরা বলছিলাম, দেখেন আমাদের দেশে 39টা ইসলামিক দল, ওয়ার্ল্ডের কোথায় এতগুলি ইসলামী দল নেই? এক দেশে, পাকিস্তানও নেই। পাকিস্তান তো মৌলবাদী কই আমরা, পাকিস্তানেও এতটি নেই, আফগানিস্তানেও এতটি মুসলিম দল নেই। 39টা মুসলিম দল আমাদের। আমাদের ফেরকা কোনো শেষ নেই। আমাদের কত রকমের শিয়া, ওহাবি, সুন্নি, আমাদের কোনো শেষ নাই ভাই। 39টা দল। যদি আমরা সবাই যদি সম্মিলিত হয়ে সেদিন জিয়াউর রহমান সাহেবের সে কথাটা যদি বুঝতে পারতাম, ইসলামী মূল্যবোধের যত লোক আছিলাম সব যদি এক প্ল্যাটফর্মে চলে আসতাম, হাসিনার মতো লোক এই অত্যাচার 17 বছর করতে পারতো, হাসিনুর ভাইয়ের মতো লোকরে নিয়ে আয়না করে ঢুকে রাখতে পারতো, আমার মতো লোকরে বারবার রিমান্ড নিতে পারতো, হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এটা হতো। তা আমরা তো সেখানে এক হইতে পারলাম না। ইসলামী মূল্যবোধের দল বিএনপিও, না না শেষ করি আমি, ইসলামী মূল্যবোধের দল বিএনপিও, জামাত ইসলামীও, হেফাজত ইসলামীও, চরমনায়ও, কে বা আসেন না বাবা, সব এক হইয়া যায়। সারা জীবন এই দেশে ওই চাণক্যরা আর জীবনে দ্বিতীয়বার আসতে পারবো? একবার 22 বছর পরে আসছিল আমাদের ভুলের কারণে, অনৈক্যের কারণে, পুরা 17 বছর আমাদের ডুলে হয়ে গেল, আর সারা জীবন আসতে পারবো না। আপনারা এগুলি একটা প্ল্যাটফর্মে আসেন, ইসলামী মূল্যবোধের লোকেরা আমরা একটা প্ল্যাটফর্মে আসা উচিত। এই সুবন্ধু নিয়ে যে কথা বলছে, সুবন্ধু নিয়ে এত কথা হচ্ছে কেন? সুবন্ধু কি ভারতের প্রধানমন্ত্রী? ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। বাংলাদেশ কারো অঙ্গরাজ্য না, পরত রাজ্য না। আমরা ডিল করবো কার সাথে? মোদির সাথে। আমরা ডিল করবো কার সাথে? অমিতের সাথে, জয়শঙ্করের সাথে। আমরা কি 37টা অঙ্গ, ওই যে কি যে রাজ্য, এই যে প্রাদেশিক পরিষদ বানাইয়া, এই যে মন্ত্রী বানাইয়া ও যে রাষ্ট্রটা চালায় গোজামিল দিয়া, কেউর কথা কেউ বুঝে না। আপনার কলকাতাতে দুর্গাপূজা হইলে বোম্বাইতে যাই দেন, দুর্গাপূজা করেই না, হ্যাঁ, গণেশের পূজা করে। যাদের নাকি কোনো সাংস্কৃতিক মিল নাই, ভাষায় মিল নাই, কথায় মিল নাই, সেই রাষ্ট্রটাকে পরিচালনা করতেছে চাণক্যরা এই ব্রেন দিয়া। সুবন্ধু তাদের একটা ক্রিয়ানক, সুবন্ধু তাদের একটা ক্রিয়ানক। সে কোনো গেম মেকার নয়, সে কোনো গেম প্লেয়ার নয়, সে হলো সাইড বেঞ্চে বসে থাকার লোক। কেন? সে একটা রাজ্যের সে মুখ্যমন্ত্রী হয়েছে বা হবে, বা রাজ্য শাসন করবে, রাজ্য, আর আমরা রাষ্ট্র শাসন করি। আমাদের পতাকা আছে, আমরা জাতিসংঘ থেকে ভাষণ দিই। যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান আমার রাষ্ট্রপ্রধানের সাথে, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে। শুভেন্দুর লোক কথা কইব কেউ? মমতার লোক কথা কইছে? এর 15 বছর মমতা তো মুখ্যমন্ত্রী ছিল। এই যে এতবার করে দেন, এই যে আপনার ট্রাম্প আসলো, ওই যে পুতিন আসলো, এখানে কি মমতার কোনো পার্ট আছে? বা কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো পার্ট আছে? তারা ফেডারেলের সাথে কথা বলছে।